টক অফ দ্য কান্ট্রি, হাসিনা ডাস্টবিন। ডান বাম সেকুলার প্রগতিশীল জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে বিপক্ষে যারা ছিল সবাই এই পয়েন্টে দুই ভাগে ভাগ হয়ে গেছে, এবং কেউ বলছেন এটি খুবই ঘৃণিত একটি কাজ হয়েছে, এবং অপপক্ষ বলছেন না, ঠিকই আছে, একজন ফ্যাসিস্টের ফ্যাসিস্টের বিরুদ্ধে এই ধরনের অ্যাক্টিভিটিস কন্টিনিউ করে যেতে হবে। এই ঘটনাটি এতটা আলোচিত হয়তো হতো না যদি না সরকারের একজন খুবই প্রভাবশালী একজন ব্যক্তি, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি এই ঘৃণা বা হাসিনা ডাস্টবিনে যদি একটি টিস্যু পেপার ফেলে এবং সেটিকে তিনি তার ফেসবুকে যদি এটি পোস্ট না করতেন, তাহলে সম্ভবত এই বিষয়টি এতটা ভাইরাল হতো না বা এটি নিয়ে এতটা আলোচনার বিষয় হয়তো হতো না। এবং একই সাথে আমরা দেখলাম যে এই যে ঘটনাটা, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অধ্যাপক আনু মোহাম্মদ তিনি এটিকে অরুচিকর একটি কাজ হয়েছে বলে তিনি তার পোস্টে লিখেছেন, এবং অধ্যাপক আনু মোহাম্মদের বিরুদ্ধেও এক ধরনের ক্যাম্পেইন শুরু হয়েছে এবং বলা হচ্ছে তিনি একজন সফট লিগার, এবং তার যে জুলাই অভ্যুত্থানে তার যে ভূমিকা, তার যে অবদান, এটিকে এক ধরনের অস্বীকারের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা খুব সহজে যেমন মানুষকে ট্যাগ দিয়ে ফেলি, সেই ট্যাগিংয়ের আরেকবার আমরা ব্যবহার হতে দেখলাম। এখানে আমি মনে করি এই যে জুলাই অভ্যুত্থানের পর যে দেয়াল চিত্রটি আমরা দেখি, এবং গত পরশু দিন মানে বইমেলার শুরুর দিন যে শেখ হাসিনা ডাস্টবিন, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যটা আমি বলবো। এখানে কিছু মানুষ বলছেন যে একজন মানুষকে এইভাবে যদি পোর্ট্রে করা হয়, তাহলে সেই মানুষের যে রেসপেক্ট, যে ডিগনিটির জায়গাটাকেও আসলে ধ্বংস করে দেওয়া, ভায়োলেট করা হয়। মর্যাদা বা আত্মমর্যাদা বিষয়টি কি? আত্মমর্যাদা হচ্ছে সেই বস্তু, সেই জিনিস যেটি একজন মানুষ ইনহেরেন্টলি এটি তার ভেতরেই থাকে, এটি নিয়েই সে জন্মগ্রহণ করে, এবং সারা জীবন তার এই যে মর্যাদার যে প্রশ্ন, এই মর্যাদার ব্যাপারটি তাকে দিতে হবে। এটি রাষ্ট্র দেবে, অপর ব্যক্তি তাকে ওই মর্যাদা দেবে। প্রশ্ন হচ্ছে একজন ফ্যাসিস্ট, একজন খুনি, একজন গণহত্যাকারী, তাকেও কি আমরা এই মর্যাদা দেব কিনা? এই প্রসঙ্গে আমি জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের একটি উক্তি বলতে চাচ্ছি। তিনি বলছেন, ডিগনিটি অ্যাজ দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ আ পারসন which should not be violated or used as a means to an end। এর মানে হচ্ছে, তিনি বলছেন এই সম্মান হলো একজন মানুষের অন্তর্নিহিত মূল্য, যেটিকে কোনোভাবেই লঙ্ঘন করা যায় না, কিংবা কোনো লক্ষ্য অর্জনের উপায় হিসেবে এটিকে ব্যবহার করা যায় না। তো এই পয়েন্টে যদি আমরা আলাপ করি, তাহলে প্রশ্ন আসবে, এই যে হিটলার লক্ষ লক্ষ মানুষকে হত্যার নির্দেশদাতা, মুসলিনি, তারপর পাকিস্তান পিরিয়ডের দিকে যদি আমরা দেখি যে স্বৈর শাসক আইয়ুব খান, তারপরে হচ্ছে ইয়াহিয়া, এবং বাংলাদেশ পিরিয়ডে এরশাদ, তাহলে তারা কি? তাহলে তাদের মর্যাদাটাকেও আমরা এইভাবে আপহোল্ড করব কি না? যদি করে থাকি, এই ব্যক্তিদের নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের কার্টুন, ক্যারিকেচার, গ্রাফিতি তৈরি করা হয়েছে, এবং সারা পৃথিবীতেই তাদেরকে নিয়ে, ইভেন আমেরিকায় দেখা যায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদেরকে নিয়ে দেখা যাচ্ছে ইভেন যে আন্ডারগার্মেন্টসও তৈরি হতে দেখা যায় তাদের ছবি সম্বলিত বিষয় নিয়ে। তাহলে আমরা শেখ হাসিনার বেলায় এই ঘটনাগুলো, এই বিষয়গুলোকে আমরা অ্যাকসেপ্ট করব কি করব না? এখন এখানে জুলাই অভ্যুত্থানের পরপর যে শেখ হাসিনার যে চিত্র, আমরা দেয়াল চিত্র আমরা দেখি, যে ঘৃণা স্তম্ভ হিসেবে যেটি পরিচিত হয়, একজন ফ্যাসিস্ট, একজন অপ্রেসর, একজন খুনির বিরুদ্ধে যে আমাদের যে কালেকটিভ মেমোরি, এই কালেকটিভ মেমোরিটা থাকতে হবে। এবং ওইখানে যে ঘটনাটি হয়েছে, এখানে সাধারণ মানুষ তাদের এত বছরের যে দমন, তারা যে অবদমিত হয়েছে, তাদেরকে যে দমন করা হয়েছে, তাদেরকে শোষণ করা হয়েছে, তার একটা বহিঃপ্রকাশ হিসেবে ওই ঘৃণা স্তম্ভে মানুষ জুতা নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ করেছে। অবভিয়াসলি এটা জাস্টিফায়েবল, এবং এটিকে আমি সমর্থন করি, কারণ আমাদের যে সামষ্টিক যে চেতনা, সেই চেতনায় এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের সারা জীবন তাকে মনে রাখতে হবে এইভাবে যে তিনি ফ্যাসিস্ট ছিলেন। কিন্তু এখানে যে মূল যে বিষয়টি, যেটি আমাদেরকে আসলে মনে রাখতে হবে, যে আমরা ফ্যাসিস্টকে মনে রাখবো, কিন্তু একজন ফ্যাসিস্ট সবচেয়ে ভালোভাবে মনে থাকে
যদি তার বিচারটা আমরা করতে পারি। সুতরাং এখানে প্রধান বিষয় হচ্ছে বিচারের দাবি। এই যে এতগুলো মানুষ হত্যা করেছে জুলাই অভ্যুত্থানে, দেখা যাচ্ছে 2000 বা তারও বেশি ছাত্র শ্রমিক মেহনতি মানুষকে খুন করেছে গণহত্যাকারী হাসিনা এবং তার নির্দেশদাতা যারা ছিল। এবং শুধু তাই নয়, হাজার হাজার ছেলে মেয়ে এখনো বিছানায় কাতরাচ্ছে। তো এই বিষয়টি কি আমরা ভুলে যাব? তো এখানে প্রধান বিষয় হচ্ছে বিচারের দাবি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এবং তার যারা দোষর ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। এবং ওই বিষয়টিই কিন্তু আসলে আমাদের প্রধান যে দাবি এবং আমাদের সবসময় স্মরণে রাখার যে জায়গাটা, সেটা হচ্ছে ওইটি। এখন এখানে যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব শফিকুল আলম যেটি করছেন, এই কাজটি যখন সরকারিভাবে হয়, সরকারের একজন প্রতিনিধি যখন করেন, তখন কিন্তু এটার একটা রাজনৈতিক, এটার কিন্তু অবজেক্টিভটা কি, এই প্রশ্নটাও কিন্তু আমাদেরকে তুলতে হবে। এই কারণেই তুলতে হবে, আমরা যদি অতীতে ফিরে যাই, যে শেখ হাসিনার রেজিমে ফিরে যাই, আমরা দেখব 2013 সালে যখন রানা প্লাজা ঘটনা ঘটে, যেখানে 1200 গার্মেন্টস শ্রমিক মারা যায়। আমি এটাকে মারা যায় বলি না, এটি বলি আমি সিস্টেমেটিক্যালি, এটা একটি সিস্টেমেটিক্যাল মার্ডার, এটা হত্যা করা হয় তাদেরকে। ওই সময় সরকারের তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তিনি বলেছিলেন যে রানা প্লাজা ধরে ধাক্কাধাক্কি করার ফলে এটি ধসে পড়েছে। এবং শুধুমাত্র তাই না, বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রী এমপিরা এমন স্টুপিড, জঘন্য কথাবার্তা বলতেন, যেগুলো আমরা আসলে একটা ফানি আইটেম হিসেবে নিতাম এবং আমরা সোশ্যাল মিডিয়ায় এটাকে আমরা বিভিন্ন ধরনের মিম এবং বিভিন্ন ধরনের ফানি বিষয় হিসেবে আমরা কিন্তু এগুলো উপস্থাপন করতাম। কিন্তু মেইন বিষয়, যে বিষয়টি ছিল, সেটি হচ্ছে এই ঘটনাগুলোর তদন্ত, ন্যায় বিচার নিশ্চিত করা। তো আমি প্রশ্ন করতে চাই জনাব শফিকুল আলম এবং তার যে সরকার, তিনিও কি আমাদেরকে ওই ভুলিয়ে দেওয়ার একটা অগুরুত্বপূর্ণ একটি বিষয়কে আমাদের সামনে এনে আমাদেরকে ব্যস্ত রেখে তারা কি বিচারের যে দাবিটা, ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের বিচারের যে দাবিটা, সেটিকে ভুলিয়ে দিতে চান কিনা? এই প্রশ্নটি এই কারণেই ওঠে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত যে বিচারের যে বিষয়টি, এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না।